স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে মুক্ত করতে আইন অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাস। এদিকে বিক্ষোভকারীদের গ্রেপ্তারে ইন্ধন দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে কনসুলেট অফিস। আটক প্রবাসীদের সহায়তায় স্বপ্রণোদিত হয়ে এগিয়ে এসেছেন বাংলাদেশি আইনজীবী ওলোরা আফরিন। এরই মধ্যে তিনি বেশ কয়েকজনের তথ্য সংগ্রহ করে পাঠিয়েছেন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে। দুবাই থেকে সহকর্মী মেহেদি রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশেও প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। তবে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে বিপাকে পড়েন সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত ৫৭ বাংলাদেশি। দেশটিতে বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ হওয়ায় যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে তাদের। রাজনৈতিক পট পরিবর্তনের পর এখন দাবি উঠেছে এসব প্রবাসীকে মুক্ত করার। দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বলছে, বন্দীদের নিয়ম মেনে আইনি সহায়তা দেওয়ার সাধ্যমতো চেষ্টা করছে তারা। ঢাকাতে ইউএই এমবাসি আছে, তার সাথেও তারা যোগাযোগ করছে। এটা শুধু এক জায়গা থেকে তো না, দুই জায়গা থেকে ডাবল অ্যাপ্রোচ তারা নিয়েছে। আর আমাদের ভিয়েনা কনভেনশনে যে ম্যান্ডেট আছে সেই অনুসারে আমরা কাজ করে যাচ্ছি। তো বললাম ২২শে জুলাই থেকে আমরা কাজ করে যাচ্ছি। এদিকে বিক্ষোভকারীদের গ্রেফতারে দুবাইয়ের বাংলাদেশ কনসুলেটের বিরুদ্ধে ইন্ধন দেওয়ার অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছেন কনসাল জেনারেল। অনেকে বলেছেন যে এখানে বাংলাদেশ কনসুলেট জেনারেল সহযোগিতা করে নাই বা তালিকা দিয়েছে, এই বিষয়গুলো একেবারেই ভিত্তিহীন, কারণ এটির কোনো সুযোগই নেই। সেখানে শত শত মানুষ সেই প্রোটেস্টে অংশগ্রহণ করেছে, তাদেরকে কেউই আমরা চিনি না। সাজাপ্রাপ্ত আসামিদের আইনগত সহায়তা দিতে নিজ উদ্যোগে কাজ করছেন প্রবাসী বাংলাদেশি আইনজীবী ওলোরা আফরিন। এরই মধ্যে আটক বেশ কয়েকজনের তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট দফতরেও পাঠিয়েছেন তিনি। তবে আপিল শুনানিতে লড়তে হলে আইনজীবীকে হতে হবে আমিরাতের নাগরিক। আমি অ্যাটলিস্ট এই জায়গায় থেকে বিনা খরচে নিজের মতো করে এই যে লিস্ট কালেক্ট করা, আমি লাস্ট ১০ দিনে প্রায় ১০,০০০ কিলোমিটার ট্রাভেল করেছি। শারজা, দুবাই, আবুধাবি, ফুজেরা, ইভেন পিপল ফ্রম আলাইন, চিটাগং, বাংলাদেশ, সবাই আমাকে ফোন দিচ্ছে এবং এরা জানে না এটা কোথায়। এই আইনজীবী বলছেন, দ্বন্দ্বপ্রাপ্তরা কে কোন কারাগারে আছে সেই তথ্য না থাকায় তৈরি হয়েছে জটিলতা। আর আপিল করতে জনপ্রতি ফি প্রয়োজন অন্তত ৩,০০০ দিরহাম। এছাড়া রয়েছে আটকের ৩০ দিনের মধ্যেই আপিলের বাধ্যবাধকতা। আটক বাংলাদেশিদের মুক্ত করতে অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক প্রচেষ্টার দাবি তুলেছেন প্রবাসীরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। অবৈধ অভিবাসনের দায়ে বাংলাদেশি সহ ১১৪ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার কেলান্তান রাজ্যের কোটা বাহারু থেকে আটক করা হয় তাদের। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে মালয়েশিয়া অভিবাসন বিভাগ। এতে বলা হয়, স্থানীয়দের ও গোপন তথ্যের ভিত্তিতে এলাকাটির একটি লোহার কারখানায় অভিযান চালায় পুলিশ। যাচাই বাছাই করা হয় বিভিন্ন দেশের নাগরিকদের অভিবাসন সংক্রান্ত কাগজপত্র। এ সময় বৈধ ওয়ার্ক পারমিট সহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকার দায়ে আটক করা হয় ১১৪ অভিবাসীকে। বাংলাদেশের ২৮ জন ছাড়াও তাদের মধ্যে আছে চীন, থাইল্যান্ড, পাকিস্তান, মিয়ানমার এবং ইন্দোনেশিয়ার নাগরিক। এখনও জানা যায়নি আটককৃতদের পরিচয়। আটক অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাখা হয়েছে রাজ্যের ইমিগ্রেশন ডিপোতে। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী নিয়োগের অভিযোগে অন্তত ৯০০ নিয়োগকর্তাকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। সূত্রের মাধ্যমে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে ১১,০০০-এরও বেশি অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। ১ লাখেরও বেশি প্রবাসী কর্মস্থল পরিদর্শন করেছে বিভাগটি। বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করা হয়েছে কমপক্ষে ২৯,০০০ মানুষকে। অধিকাংশ অবৈধ অভিবাসীদের নিজ প্রতিষ্ঠানেই নিয়োগ দিচ্ছেন নিয়োগকর্তা। এসব নিয়োগকর্তাদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে এই অবৈধ অভিবাসন ঠেকানোর পরিকল্পনা দৃঢ় সংকল্পবদ্ধ মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। মালয়েশিয়া অনুষ্ঠিত হলো আগামীর বাংলাদেশ কেমন দেখতে চাই শীর্ষক আলোচনা সভা। দেশটির বাংলাদেশি ছাত্র জনতা ঐক্য ফোরামের উদ্যোগে রাজধানীর কুয়ালালামপুরের জি টাওয়ারে করা হয় এই আয়োজন। এতে সভাপতিত্ব করেন সুরাইয়া নাহার ইয়াসমিন এবং পরিচালনা করেন সংগঠনের সমন্বয়ক আলমগীর চৌধুরী আকাশ। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সানওয়ে ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর ডক্টর সাইদুর রহমান। এছাড়াও বিশেষ আলোচক হিসেবে ছিলেন মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মহিউদ্দিন মাহি ও ডক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ আল মামুন, অধ্যাপক ডক্টর নিয়াজ আসাদুল্লাহ এবং ইউকেএম এর
সিনিয়র লেকচারার ডক্টর মোহাম্মদ খান সোবায়েল বিন রফিক সহ অন্যান্যরা। আলোচনায় বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠা সহ নৈতিকতা এবং সামাজিক মূল্যবোধ তৈরি করার উপর গুরুত্ব আরোপ করেন শিক্ষক ছাত্র প্রতিনিধিরা। 22টি দেশের যুব প্রতিনিধিদের নিয়ে চীনে অনুষ্ঠিত হলো ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ সিটি ইউথ লিডার্স ডায়ালগ উইথ চিয়াংশি। সোমবার দেশটির চিয়াংশি প্রদেশের রাজধানী নানসাং শহরে অনুষ্ঠিত হয় প্রোগ্রামটি, যাতে অংশ নেন বাংলাদেশ, ইরান, জাপান, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের 22টি দেশের 200 জনের বেশি যুব প্রতিনিধি। ডায়ালগটির যৌথ আয়োজক চিয়াংশি পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজ এবং চিয়াংশি যুব ফেডারেশন এবং চিয়াংশি চায়না ভোকেশনাল এডুকেশন সোসাইটি। এতে সভাপতিত্ব করেন চিয়াংশি প্রভিন্সিয়াল ফরেন অ্যাফেয়ার্স অফিসের মহাপরিচালক ফান ইয়াং। 2013 সালের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। আবেদনে শেখ হাসিনা ও তার দলের বেশ কয়েকজন মন্ত্রীর নাম রয়েছে। একই সাথে ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির, ইতিহাসবিদ মুনতাসির মামুন ও গণজাগরণ মঞ্চের তৎকালীন মুখপাত্র ইমরান এইচ সরকার ছাড়াও 4টি গণমাধ্যম কর্ণধারের নামও আছে। তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, ট্রাইব্যুনাল সচল হলেই আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হবে। 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজতে ইসলাম। বহুল আলোচিত সেই সমাবেশে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের হয়েছে মঙ্গলবার। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার চৌধুরী বাদী হয়ে অভিযোগটি দায়ের করেন। অভিযোগে 24 আসামির মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আছেন তার মন্ত্রিপরিষদের বেশ কয়েকজন। তবে এই অভিযোগে আসামির তালিকায় আছেন ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির, মুনতাসির মামুন ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। শহরব্যাপী ব্ল্যাকআউট করে টিভি চ্যানেল সম্প্রচার বন্ধের কথা উল্লেখ করা হয়েছে অভিযোগে, যেখানে আসামি করা হয়েছে 71 টিভির মুজাম্মেল বাবু, সময় টেলিভিশনের আহমেদ জোবের, এবি নিউজের সুভাষ সিংহ রায় ও সাবেক প্রেস সচিব নাইমুল ইসলাম খানকে। অভিযোগে বলা হয়, হেফাজতের নেতাকর্মীদের সমূলে নির্মূলের উদ্দেশ্যে নির্দেশ ও পরিকল্পনা করেন আসামিরা। 5 মে শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে আমরা মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা হিসাবে তদন্ত চেয়েছি এবং যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেন হয়। তৎকালীন মিডিয়া বন্ধ করে দিয়ে এই গণহত্যাটা করা হয়েছিল, এই জন্য মিডিয়ার কয়েকজন ব্যক্তিকে আমরা এখানে আসামি করেছি। তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হলেই শেখ হাসিনা সহ যাদের নাম গণহত্যায় এসেছে সবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাইবে তারা। রেকর্ডবদ্ধ করেছেন, বেশ কয়েকজন সাক্ষীর নাম তিনি পেয়েছেন যারা এই মামলায় বাদী হয়েছে এবং উনি এটাও জানিয়েছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়ার সাথে সাথেই এই আসামিদের বিরুদ্ধে তিনি গ্রেফতারি পরোয়ানার আবেদন করবেন। শেখ হাসিনা সরকার পতনের পর একাধারে পদত্যাগ করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সহ প্রত্যেকেই। এছাড়া 3 সদস্যের ট্রাইব্যুনালে বিচারক আছেন মাত্র 1 জন। পুনর্গঠন করতে হলে লাগবে আরও 2 বিচারক। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। চলে গেলেন প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার রিজেন্ট পার্কের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 78 বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এরই মধ্যে শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী। থাকতে হয়েছে হাসপাতালেও। তার চিকিৎসার যাবতীয় খরচ বহন করছিল রাজ্য সরকার। মে মাসের শুরুতেই হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে ফেরেন তিনি। এদিকে জাতীয় পুরস্কার জয়ী এই পরিচালকের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে টালিগঞ্জে। অভিষেক হলো লেবাননের নাভা শাখা যুবদলের। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার 79তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনার সভা আয়োজনের মধ্যে দিয়ে যাত্রা শুরু করে সংগঠনটি। রোববার দেশটির দাওরার সিআইটি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই সভায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেবানন যুবদলের সভাপতি আনোয়ার হোসেন আকুন। সংগঠনের নবগঠিত কমিটির সভাপতি মহাসিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথ সঞ্চালনা করেন রিপন হাওলাদার ও রওশন বিন শাওন। এতে প্রধান বক্তা ছিলেন লেবানন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার শাহ আলী। এছাড়া বক্তব্য রাখেন আসাদুল কবির, GM সুমন, ইলিয়াস ভুইয়া, মিলন শিকদার ও তাহের ইসলাম সহ আরও অনেকে।
ভয়াবহ ভূমিধসে ভারতের সিকিমে অবস্থিত তিস্তা বাঁধ জলবিদ্যুৎ কেন্দ্রের একাংশ ধসে পড়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকালে হওয়া এই ভূমিধসে এনএইচপিসি তিস্তা স্টেজ 5 পাওয়ার হাউস ক্ষতিগ্রস্ত হয়েছে। 510 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রটি একটি পাহাড়ের পাশে অবস্থিত ছিল। কয়েকদিন ধরেই ভূমিধসের ঝুঁকিতে ছিল পাহাড়টি, আর তাই আগেই সরিয়ে নেওয়া হয়েছিল কর্মীদের। কর্তৃপক্ষ বলছে ভারী বৃষ্টিপাতের কারণে ঘটেছে এমন ভয়াবহ ভূমিধসের ঘটনা। এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি, তবে বেশ কয়েকটি ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। এরই মধ্যে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেছে স্থানীয় প্রশাসন। কলকাতায় নারী চিকিৎসককে হত্যায় চরম নৃশংসতার প্রমাণ মিলল ময়নাতদন্ত রিপোর্টে। মৃত্যুর আগে যে ভয়াবহ নির্যাতনের শিকার হতে হয়েছে ওই নারীকে, যে কোনো বর্বরতাকে হার মানায় তা। সারা শরীরে পাওয়া গেছে অসংখ্য আঘাতের চিহ্ন আর রক্তপাতের প্রমাণ। ময়নাতদন্ত অনুসারে 18-20 জন মিলে কয়েক ঘন্টা চালিয়েছে বর্বরতা। হিন্দু ধর্মীয় রীতি রাখি বন্ধন উৎসবের দিনে বিক্ষোভকারীদের বিশেষ কর্মসূচি। রাখি নয়, একে অপরের হাতে বেঁধে দিচ্ছেন কালো ফিতা। শুধু পুরুষ নয়, নারীদের হাতেও বেঁধে দেওয়া হচ্ছে প্রতিবাদের চিহ্ন। নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডের 11 দিন পরও এতটুকু দমেনি প্রতিবাদকারীরা। দিন দিনই বাড়ছে আন্দোলনের তীব্রতা। সেই ক্ষোভের আগুনে আরও ঘি ঢালল নিহত চিকিৎসকের ময়নাতদন্ত রিপোর্ট। এতদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে নৃশংস নির্যাতনের যে বিবরণ ভেসে বেড়াচ্ছিল, রিপোর্টে মিলেছে সেসবের সত্যতা। শ্বাসরোধেই হত্যা করা হয়েছে ওই চিকিৎসককে। আছে ধর্ষণের আলামতও। 151 গ্রাম গাঢ় সাদা তরল পাওয়া গেছে ওই নারীর যৌনাঙ্গে। বীর্য কিনা তা নিশ্চিত করা না হলেও সেখানে তরলটির উপস্থিতি যে স্বাভাবিক নয় তা উল্লেখ করা হয়েছে রিপোর্টে। তরল ওই পদার্থ আসলে কি তা জানার জন্য নমুনা পাঠানো হয়েছে ফরেনসিক ডিপার্টমেন্টে। এছাড়াও নিহতের সারা শরীরে মিলেছে 2 ইঞ্চি পর্যন্ত প্রায় 16টি ক্ষতের দাগ। রিপোর্টে আরও বলা হয়েছে মৃতের ফুসফুসে জমাট বেঁধেছিল রক্ত। শরীরে আরও অনেক স্থানে মিলেছে রক্ত জমাট বাঁধা দাগ, তবে কোনো হাড় ভাঙার তথ্য মেলেনি ময়নাতদন্তে। গেল শুক্রবার কলকাতার আরজিকর হাসপাতালের সেমিনার রুমে ধর্ষণের পর হত্যা করা হয় ওই নারী চিকিৎসককে। তারপর থেকেই ক্ষোভে ফুঁসছে কলকাতাবাসী, যা ছড়িয়ে পড়েছে অন্যান্য রাজ্যেও। ইফাদার খন্দকার, যমুনা নিউজ। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।